দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে তুরস্কের ইস্তানবুল শহর থেকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ। আজকে আমরা কথা বলবো তুরস্কে 22শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত যে ডিফেন্স এক্সপোর্টই হয়ে গেছে, IDEF 2025 এক্সপোর্টই, এটিতে তুরস্ক যে নতুন সমরাস্ত্রগুলো প্রদর্শন করেছে তার একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর জন্য করছি। এই এক্সপোর্টের মূল আকর্ষণ ছিল টাইফুন 4 ক্ষেপণাস্ত্রটি, যেটি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং এটি আসলে তুরস্ক একটি কৌশলগত কারণে এই যে এক্সপোর্টটি হলো সেটিতে এটির এই ক্ষেপণাস্ত্রটিকে উন্মোচন করেছে। আমরা যদি কিছুদিন পিছনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটি হয়ে গেছে সেটিতে কিন্তু ইরান রক্ষা পেয়েছে তার হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ছিল সেগুলো নিক্ষেপের মাধ্যমে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে শব্দের গতির চেয়ে 5 গুণ গতিবেগের ঊর্ধ্বে যদি কোনো ক্ষেপণাস্ত্রের গতি হয়ে থাকে তাহলে সেটিকে আমরা হাইপারসনিক বলি। শব্দের গতির চেয়ে 1 থেকে 5 গুণের মধ্যে যদি কোনো ক্ষেপণাস্ত্র গতি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সুপারসনিক মিসাইল বলে থাকি। আর যদি শব্দের গতিবেগের চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা সাবসনিক ক্ষেপণাস্ত্র বলে থাকি। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন এর 1.5 থেকে 2 মাস আগে তুরস্ক অতি গোপনে এই ক্ষেপণাস্ত্রটির একটি সফল পরীক্ষা চালিয়েছে কৃষ্ণ সাগরের উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ কৃষ্ণ সাগরের এক মাথা থেকে আরেক মাথাতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে। টাইফুন 4 বাদে টাইফুন 3, টাইফুন 2 এবং টাইফুন 1 রয়েছে, যেগুলো পালাক্রমে সাবসনিক, সুপারসনিক এবং টাইফুন 4 হলো হাইপারসনিক। তুরস্কের যারা সমরাস্ত্র বিশেষজ্ঞ রয়েছে তাদের মতামত হচ্ছে যে এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এটির রেঞ্জ যেটি রয়েছে সেটি হচ্ছে প্রায় 1500 কিলোমিটারের কাছাকাছি, যার কারণে তারা এটাকে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলছেন। অর্থাৎ তুরস্ক থেকে এটি মধ্যপ্রাচ্যের একটি ব্যাপক অংশ, মধ্য ইউরোপ, ইউক্রেন এবং রাশিয়ার একটি অংশ পর্যন্ত কাভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটির উন্মোচনের একটি ভূরাজনৈতিক ফলাফল রয়েছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যখন চলমান তখন ইসরায়েলের যারা সামরিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞগণ রয়েছেন তারা টেলিভিশনে আলোচনায় বলছিলেন মজা করে যে তারা কোয়ার্টার ফাইনালে হিজবুল্লাহ এবং হামাসকে হারিয়েছে, সেমিফাইনালে ইরানকে হারাচ্ছে এবং ফাইনালে যে হবে তুরস্কের, ফাইনাল খেলাটা হবে তুরস্কের সাথে। তো এরপরে আমরা দেখেছি যে সিরিয়াতে দামেস্কের দক্ষিণে আপনার যে সুয়াদিয়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যে দুরজি সমাজ রয়েছে তাদেরকে সশস্ত্র করে একটি উস্কানিমূলক আচরণ করছিল দখলদার দেশটি, এবং তারা সেখানে তাদের যে 67 সালের পরবর্তী সময় তারা যে দখল করে রেখেছে গোলান হাইটস, এই গোলান হাইটস থেকে উত্তরে এবং সিরিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এই সুয়াদিয়া নামক অঞ্চলে যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং এর মাধ্যমে সেই অঞ্চলটিকেও দখল করার যে একটি কুপ্রয়াস করছিল সেটি এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করার পরে কিন্তু আমরা দেখলাম বন্ধ হয়ে গেছে এবং তারা এই দুরজিরা অর্থাৎ দখলদার রাষ্ট্র সমর্থিত এই দুরজি গোষ্ঠীটি সিরিয়ার যে কেন্দ্রীয় সরকার রয়েছে, তুরস্ক সমর্থিত সরকার, সেই সরকারের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে এবং তারা আলোচনার মাধ্যমে তাদের অধিকার আদায়ের কথা বলে। আসলে তাদের অধিকার কিন্তু সেখানে একদমই খর্ব করা হয়নি। যখন স্বাভাবিকভাবে সিরিয়ার কেন্দ্রীয় সরকার সিরিয়ার প্রত্যেকটি অংশেই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বভার নিয়েছে এবং উত্তরে কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে যেরকম তারা এই কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীগুলোকে সেখানে
সেখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। একইভাবে সুয়াদিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই প্রযোজ্য ছিল। কিন্তু যখন সিরিয়ার কেন্দ্রীয় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সেখানে প্রবেশ করলো, তারা তাদের উপরে গুলি চালালো, একটি বিশৃঙ্খলা সৃষ্টি করলো। আমরা দেখলাম প্রায় 2 সপ্তাহের মতো একটি গৃহযুদ্ধ অবস্থা অবতারণ করার মতো একটি বিষয় সৃষ্টি করেছে তারা। এবং পরবর্তীতে দেখা গেল যে বেঞ্জামিন নেতানিয়াহু তার বক্তব্যে বলেছেন যে দুর্জিদের যে কোনো সমস্যা হলে তারা সিরিয়াকে মুখ ভাঙা জবাব দেবে, এবং তারা সিরিয়াতে কিন্তু আকাশপথে বিমান হামলা করেছে এবং সিরিয়ার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের ঠিক আগের দিন একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা তুরস্কের জাতীয় নিরাপত্তার একটি অংশ, এবং তুরস্ক যদি মনে করে যে তুরস্কের জাতীয় নিরাপত্তার উপরে কোনো বহির্শক্তির আক্রমণ আসবে, তুরস্ক স্বশক্তি দিয়ে সেটিকে প্রতিহত করবে, এবং তুরস্ক এই প্রতিহত করার জন্য যথেষ্ট সক্ষম। এবং পরবর্তীতে যখন আমরা দেখলাম এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হলো, এবং এর সাথে সাথে এই এক্সপোটিতে আরও কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রাবলী তুরস্ক প্রদর্শন করেছে। এর মধ্যে একটি হলো গাজাব, বা বাংলায় যদি আমরা বলি গজব। এই বোমটি, অর্থাৎ এটি একটি ওয়ারহেড যেটির ওজন প্রায় 1 টনের কাছাকাছি, 1 টনের সামান্য কম। এই ওয়ারহেডটি বা এই বোমটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। এটি একটি থার্মোব্যারিক বোম, এবং থার্মোব্যারিক বোম পারমাণবিক বোমার চেয়ে কম শক্তিশালী, কিন্তু অন্যান্য যে কোনো বোমার চেয়ে অধিক শক্তিশালী। এবং এই থার্মোব্যারিক বোম যখন বিস্ফোরিত হয়, এটি তার যেই এলাকায় বিস্ফোরিত হয় সেখানে একটি ভ্যাকিউমের সৃষ্টি করে। ভ্যাকিউম চতুর্পাশ থেকে প্রচণ্ড বেগে অক্সিজেনগুলোকে এনে এই ভ্যাকিউমটি পরিপূর্ণ করার চেষ্টা করে। এবং আমরা জানি যে অক্সিজেনের ধর্ম দাহ করা। সেখানে ব্যাপক পরিমাণ তাপমাত্রা সৃষ্টি হয়, প্রায় 2,500 থেকে 3,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সৃষ্টি হয়। এর সাথে প্রচুর পরিমাণ শার্পনেল ছড়িয়ে পড়ে, অর্থাৎ একটি ব্যাপক বিধ্বংসী একটি ওয়ারহেড কিংবা একটি বম তুরস্ক প্রদর্শন করেছে। আর তাইফুনের সাথে এটির সম্পর্ক হলো, তাইফুন এরকম 7টি বম, একটি তাইফুন 7 টন পেলোড বহন করতে পারে। অর্থাৎ এরকম গাজাব ওয়ারহেড বা গাজাব বমের মতো 7টি বম বহন করতে সক্ষম তাইফুন, এবং এটিকে শব্দের প্রায় 8 গুণ গতিবেগে, অর্থাৎ দক্ষিণ তুরস্ক থেকে নিক্ষেপ করা হলে 2.5 থেকে 3 মিনিটের মধ্যে ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণ হানতে সক্ষম, এবং 7 গুণ গাজাবের 7 গুণ শক্তি বহন করতে সক্ষম এই তাইফুন। এর বাইরে তুরস্ক সাবমেরিন থেকে নিক্ষেপ করা ক্রুজ মিসাইলেরও প্রদর্শন করেছে। এবং সেখানে আমরা এই এক্সপোটিতে দেখলাম যে বিভিন্ন ভিডিওতে দেখানো হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রগুলোর সফল পরীক্ষা তুরস্ক আগেই চালিয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে, কিন্তু তারা প্রকাশ করেনি। এখন তারা প্রকাশ করেছে। দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থের জন্য আজকে এটুকুই বললাম। ইনশাল্লাহ সামনে আমরা নিয়মিত লিডনির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করব। আসসালামু আলাইকুম।